সবাইকে স্বাগত এটিএন নিউজে। আপনারা দেখছেন কাজী অ্যান্ড কাজিটি প্রেজেন্স হ্যাপনিং পয়েন্ট। আপনাদের সাথে আছি আমি আকাশ এহসান। দর্শক, ঠিক এই সময় আমরা হাজির হয়ে যাই হ্যাপেনিং পয়েন্ট নিয়ে। আমাদের সাথে থাকেন একজন অতিথি এবং একটি নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আমাদের আজকের বিষয় শিক্ষা অনলাইন নাকি অফলাইন। দর্শক, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় একটি পরিবর্তন লক্ষ্য করা যাবে হয়তো অদূর ভবিষ্যতে, এবং যেই পরিবর্তনটি আমরা কোভিড-19-এ লক্ষ্য করেছি, অনলাইনে ক্লাস নেওয়া এবং পরীক্ষা নেওয়ার যে বিষয়টি, সেক্ষেত্রে আমাদের জ্বালানি সংকট, প্রযুক্তির বিস্তার, বৈশ্বিক সংকটের কারণে একটি পদক্ষেপ নিতে হচ্ছে এবং সরকার ভাবছে মিশ্র পদ্ধতির এই শিক্ষা ব্যবস্থা চালু করা যায় কিনা। সেক্ষেত্রে একটি প্রশ্ন মোটা দাগে এসেই যায়, আসলে এইভাবে শিক্ষা পদ্ধতি বা এইভাবে ক্লাস নেওয়ার ফলে মেধার পরিপূর্ণ বিকাশ হবে কিনা, শিক্ষার্থীরা প্রপার শিক্ষা পাবে কিনা এবং শিক্ষকরা ঠিকভাবে তাদের শিক্ষা, প্রকৃত শিক্ষা ছাত্রছাত্রীদের মাঝে পৌঁছাতে পারবে কিনা, এবং এক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা অবশ্যই আমরা জানি আছে, আমরা ইতিপূর্বে দেখেছি। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আমাদের আজকের আগত আলোচকের সাথে। আমাদের আজকের আলোচক ডক্টর মোহাম্মদ মফিজুর রহমান, শিক্ষা বিষয়ক গবেষক। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। যেখান থেকে যিনি দেখছেন সবাইকে আমাদের এই অনুষ্ঠানে ধন্যবাদ। আপনি তো ইন্ট্রোটা শুনেই ফেললেন আসলে, এবং আমাদের বিষয়ে শিক্ষা অনলাইন না অফলাইন, এখানে তাহলে এসেই পরে আসলে যে মিশ্র পদ্ধতিতে যে ক্লাস নেওয়ার যে একটি প্রক্রিয়া চালু করা হবে, এর মূল উদ্দেশ্য কি বর্তমানে, এবং এটি কি শুধুই জ্বালানি সংকট মোকাবেলার জন্য নাকি অন্য কোনো পরিকল্পনা আছে, কি মনে হচ্ছে আপনার? না, এটা বলার আগে আমাদের এই সিস্টেমটার একটু ব্যাকগ্রাউন্ডটা জানা দরকার। অবশ্যই। আমরা যেভাবে শ্রেণীকক্ষে স্টুডেন্টদেরকে পড়াই, ওই যে আমরা বলি যে ব্ল্যাকবোর্ডে লেখার যে সিস্টেম, চক ডাস্টার এডুকেশন সিস্টেম, রাইট। এইটার মূলত আমরা যারা এটা নিয়ে কাজ করি, আমরা এটাকে বলি ট্রেডিশনাল এডুকেশন সিস্টেম। কিন্তু এইটা তো বহু যুগ যুগ ধরে চলে আসছে। হ্যাঁ। কিন্তু এর মধ্যে 1728 সালে শুরু হলো ডিস্টেন্স এডুকেশন, যেটা আমরাকে বলি দূর শিক্ষণ। এভাবে একটা, যখন এই ডিস্টেন্স এডুকেশন আসার পরে যখন এই ইলেকট্রনিক ডিভাইসগুলো অ্যাভেলেবেল হলো, তখন আরেকটা নতুন সিস্টেম আসলো। ওই ডিস্টেন্স এডুকেশনের সংক্ষেপে আমরা বলি ডি লার্নিং। এর পরবর্তীতে আসলো ই লার্নিং, ইলেকট্রনিক ডিভাইস দিয়ে যে লার্নিংটা হয়েছে। এখন কিন্তু আমাদের সবার হাতে মোবাইল ফোন, স্মার্টফোন। আমরা এখন এটাকে বলি এম লার্নিং, মোবাইল লার্নিং। মোবাইল লার্নিংয়ের বড় সুবিধা হচ্ছে এনি টাইম এনি প্লেস, আপনি যে কোনো জায়গায় বসে আপনি আপনার শিক্ষা ব্যবস্থাটাকে কন্টিনিউ করতে পারেন। এই যে এডুকেশন সিস্টেম যে চেঞ্জ হয়েছে, এর মডার্ন সিস্টেম হচ্ছে মোবাইল লার্নিং। রাইট। কিন্তু শেষে এসে দেখা গেল মোবাইল লার্নিং বা অনলাইন এডুকেশনের একটা বড় সমস্যার সৃষ্টি হচ্ছে, সামাজিকভাবে শিক্ষকের সাথে স্টুডেন্টের একটা ডিস্টেন্স তৈরি হচ্ছে, স্টুডেন্টের সাথে স্টুডেন্টের একটা ডিস্টেন্স তৈরি হচ্ছে। এইটাকে রিকভার করার জন্য সর্বশেষ এডুকেশন সিস্টেম হচ্ছে ব্লেন্ডেড লার্নিং। অর্থাৎ এটা আপনি অফলাইনে স্টুডেন্ট শিক্ষকের একটা রিলেশন থাকবে এবং অনলাইনে আবার আপনি কিছু কোর্স কন্টিনিউ করবেন। আচ্ছা। এর জন্য অনেক বেশি সুবিধা আছে এখানে। যদি আপনি আমাদের বাংলাদেশে জরিপ করেন, অধিকাংশ মানুষ বলবে যে না, এটা করা যাবে না। এটার পিছনে আমাদের সবসময় আমাদের একটা প্রতিবন্ধকতা থাকে। আচ্ছা। বা নতুন কিছু চালু করতে গেলে, আমরা যখন ছোট ছিলাম আমাদেরকে টিভি দেখতে দিত না আমাদের প্রতিবন্ধকতা আসলে, নাকি আসলে মানুষ নতুনত্বকে গ্রহণ করতে পারে না, সেটাও একটা যেমন। আচ্ছা। নতুন চালু করাটা একটা প্রতিবন্ধকতা আছে। যেমন আমার শিক্ষকরা রেডি কিনা একটা প্রশ্ন তৈরি হয়, আমাদের কি ডিভাইস আছে কিনা, ইকোসিস্টেমটা যেটা আছে সেই ধরনের একটা প্রতিবন্ধকতাও থাকে। আর অ্যাডাপ্টেশন যেটা আপনি বলেছেন, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট অলসো। আচ্ছা, এই একটা বিষয় আছে। তো সেই জন্য আরেকটা জিনিস হচ্ছে যে ব্লেন্ডেড লার্নিংয়ের যে কথাটা বাংলাদেশে নতুন আসছে, এটা কিন্তু আসলে নতুন না। আচ্ছা। আমেরিকা এই 1976 সালে প্রথম এটার একটা কনসেপ্ট আনে। 99 সালে কিন্তু তারা এটা নিয়ে আরও একটা হ্যান্ডবুক তৈরি করে। 2007 সালে তারা কিন্তু ইন্ট্রোডিউস করেছে। আচ্ছা। ইভেন আমাদের এই সাবকন্টিনেন্টে যদি আসেন আপনি, আমার ইন্ডিয়া 2003 সালে কিন্তু অনলাইন কোর্স চালু করেছে। ওকে। মালয়েশিয়া আপনার চালু করেছে 2007 সালে। ইন্ডিয়া কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট 2014 সাল থেকে কোর্স নিচ্ছে এখানে। আপনি যদি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশেও কিন্তু আমাদের অনেকগুলো অনলাইন প্ল্যাটফর্ম আছে, গভর্নমেন্টেরও আছে, নন গভর্নমেন্টেরও আছে।
সর্বশেষ করোনার সময় যেটা হয়েছে, করোনার যে একটা বড় ধাক্কা, হ্যাঁ, আমার এডুকেশন সিস্টেম কিন্তু অনেক কলাপস করেছে। সেইখান থেকে উত্তরণের জন্য ইউনেস্কো, ইউনিসেফ, ওয়ার্ল্ড ব্যাংক সবাই কিন্তু পরবর্তী ভবিষ্যৎকে টার্গেট করে আপনাকে অনলাইন এডুকেশন চালুর জন্য গাইডলাইন দিয়েছে। রাইট। ইউজিসি বাংলাদেশের যেটা, তারা 2022 সালে একটা গেজেট জারি করেছে। আচ্ছা, সেখানে কিন্তু তারা বলেছে যে ব্লেন্ডেড লার্নিং প্রত্যেক পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটিকে ব্লেন্ডেড লার্নিং চালু করার নির্দেশনা দিয়েছে। ওকে। তার মানে এই যে আজকে যে কথাটি আসছে এটা কিন্তু নতুন নয়, নতুন আসলে না। এটা পুরনো, পুরনো। কিন্তু মানুষের কাছে হয়তো একটু নতুন মনে হচ্ছে। মনে হচ্ছে। হ্যাঁ, এরকম একটা বিষয়, কিন্তু আসলে এই কনসেপ্টটা পুরনো। এবং এখন আমি মনে করি যে এটা এখনও চালু না করলে আমরা পিছিয়ে থাকব। পৃথিবী তো অনেক দূর এগিয়ে গেছে। যেটা আমেরিকা চালু করেছে 2000 সালের আগে, সেটা আমরা এখন ভাবছি কেবল, এখন আমাদের মধ্যে আলোচনা হচ্ছে। সুতরাং আমরা আসলে পিছিয়ে, আমাদের এটা করতে হবে। এটা আসলে একদমই মানে অস্বীকার করার মতো বিষয় না, আমরা অনেক দিক থেকেই পিছিয়ে আছি। অবশ্যই, অবশ্যই। সেক্ষেত্রে একটি যে পদ্ধতি অবলম্বন করা হচ্ছে ব্লেন্ডেড লার্নিং, একদম আধুনিক ধাপ বলা যেতে পারে। হয়তো আমরা এটা এখন গ্রহণ করব, কিন্তু যারা এটা ইতোপূর্বে গ্রহণ করেছে 10-20 বছর আগে, তারা হয়তো নতুন কোনো পদ্ধতি গ্রহণ করবে। সেক্ষেত্রে আমাদের একটা প্রতিবন্ধকতার জায়গা থেকে থাকে। যেমন এই যে শহর গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা প্রযুক্তিগতভাবে আসলে তারা কতটা ইনরিচ হয়েছে, তাদের প্রযুক্তির সহজলভ্যতা হয়েছে কিনা, ওয়াইফাইয়ের ব্যাপার আছে, বিদ্যুতের ব্যাপার আছে, স্মার্টফোনের ব্যাপার আছে, আসলে কি এটা পসিবল কিনা? আপনার বাড়ি নদীর এই পাড়ে, স্কুলটা ওই পাড়ে। এখন নদী পার হওয়া তো কঠিন একদম। এখন থেকে আপনি কি স্কুল বন্ধ করবেন নাকি নদী পার হওয়ার কৌশল বের করবেন? একটা সেতু হবে, আপনি আপনি হয়তো ভাববেন যে তাহলে আমি লেখাপড়া করব না, তাহলে আপনি স্কুলে যাবেন না। আচ্ছা। আরেকটা হচ্ছে যে না, আমাকে স্কুলে যেতে হবে, তাহলে আই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ওয়ে, আমি কিভাবে স্কুলে যাব। সুতরাং আমাদের প্রথম টার্গেট হতে হবে যে আসলে আমার ওইটা কি ইম্পর্টেন্ট কিনা। বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে অনলাইন এডুকেশন অনেক বেশি হেল্পফুল। আচ্ছা। আমি আপনাকে বলে দিই, যদি আমার কিছু ক্লাস অনলাইনে আমার সকল ঢাকা শহরের শিক্ষা প্রতিষ্ঠান নিতে পারে, মিনিমাম 30% টাফ এক্সাম কমে যাবে। একদম। 10 মিনিটস স্কুল, 75 লক্ষ ছেলেমেয়ের ক্লাস নেয় এই মুহূর্তে। 10 মিনিটস স্কুলের হেড অফিসটা এই মহাখালী ডিওএইচএস এর মধ্যে। হ্যাঁ, যদি 75 লক্ষ স্টুডেন্টের ক্লাস ওখানে নিতে যেত ফিজিক্যালি, পুরো ডিওএইচএস কোলাপস করতো নাকি? 100%। 75 লক্ষ ছেলেমেয়ের ক্লাস নেয় কিন্তু। সুতরাং আমাদের টার্গেট হতে হবে যে আমরা এটা করব। বাংলাদেশের প্রেক্ষাপটে যে জটিলতাগুলো আছে, প্রবলেমগুলো আছে, সেই প্রবলেমগুলো আমাদেরকে সলভ করতে হবে। যেমন ধরুন একটা উদাহরণ দিই। এর আগে একটা জিনিস আমাদের অনেক সাধারণ মানুষের মধ্যে কনসেপশন ক্লিয়ার না, যে এই ব্লেন্ডেড এডুকেশন কি শুধু আমি এই লাইভ ক্লাস নিব নাকি ভিডিও করে ক্লাস আপলোড দিব। আচ্ছা, এটা একটা বিষয়। এবং একটা রেকর্ডেড ক্লাস, একটা তিক্ত অভিজ্ঞতা আছে করোনার সময়। হ্যাঁ, আমাদের অভিভাবকরা কিন্তু স্যাটিসফাই না, শিক্ষকরাও স্যাটিসফাই, এবং একটা কটাক্ষ করেও বলা হয় ডিজিটাল পাস। এক্স্যাক্টলি। না, এটা আরেকটা জিনিস, এটা আমাকে আরেকদিন যদি সময় দেন আমি বলবো যে আসলে ওই সময়ের শিক্ষার যে কোর্স ছোট করা, অটো পাস, এটা যে কি ক্ষতি হয়েছে জাতি বুঝবে 10-15 বছর পরে। আচ্ছা, ওকে। যখন লেখাপড়া ছাড়া একটা ছেলে অটো পাস হয়ে সে ডাক্তার হয়েছে, সে যখন আপনার কিডনি কাটতে যে নাড়ি কাটবে, তখন বুঝবেন যে কি সমস্যা হয়েছে। একদম। যদি ওই সময় আপনার এই অনলাইন এডুকেশন সিস্টেমটা থাকতো, তাহলে এই সমস্যাটা হতো না, আপনি এটা রিকভার করতে পারতেন। অবশ্যই, তাই না? কিন্তু আমাদের শিক্ষকরা যারা, আমি একজন শিক্ষক, আমাদের শিক্ষকরা যারা ক্লাস নিয়েছে সেই ক্লাসটা যথাযথ হয়নি। আচ্ছা, এটার কারণ কি? কারণ তারা প্রিপেয়ার্ড ছিল না, তাদের প্রস্তুতি ছিল না। বরং আমি বলবো যে শিক্ষকরা স্বপ্রণোদিত হয়ে যেভাবে ক্লাস দিয়ে যেভাবে পারছে, ফেসবুকে ক্লাস এটা তো অনলাইন ক্লাস না। অনেকে কিন্তু এই বিষয়টা ক্লিয়ার না। ফেসবুকে যদি আমি একটা ভিডিও করে আপলোড দিই, অথবা আমি ফেসবুকে একটা লাইভ ক্লাস নিই, এটা কি অনলাইন ক্লাস বলা হয় না। এটা হচ্ছে তারা উপস্থিত ক্ষেত্রে তাদের যেটা মাথায় আসছে যে আমার ছেলে মেয়েকে কিছু হেল্প করা দরকার, তারা সেভাবে করেছেন। এটা একটা মানে সার্টেন ঘটনার ক্ষেত্রে শিক্ষকরা তাদের জায়গা থেকে যতটুকু পেরেছেন ততটুকু হেল্প করেছেন। আমি যদি আরেকটু অন্যভাবে বলি, ঢাকা ইউনিভার্সিটি তারা কিন্তু বলছে না আমরা এই প্রস্তুতি নাই, আমরা নিব না ক্লাস। কিন্তু সারা দেশের কলেজের শিক্ষকরা, স্কুলের শিক্ষকরা
আপনি খেয়াল করে দেখবেন তারা কিন্তু অনেকেই ফেসবুকে আপলোড দিয়েছে ক্লাস নিয়ে, এবং সেই যে যে সিস্টেমটা ধরেন বোর্ডে লিখতেছে সেটা একজন ভিডিও করছে মোবাইলে, সেটা আপলোড দিয়েছে, এটাকে ডিজিটাল ক্লাসরুম বলা হয় না। আচ্ছা, আমি বোর্ডে তো ক্লাস নিই 45 মিনিট, 45 মিনিটের ক্লাসটাকে অনলাইনে আনতে হবে 7 মিনিটের মধ্যে। আচ্ছা, কারণ অনলাইন ক্লাসে বলা হয়েছে যে 7 মিনিটের বেশি, 7 থেকে 10 মিনিটের মধ্যে ক্লাস কমপ্লিট করতে হবে। আচ্ছা, তাহলে সেই টেকনিক্যাল সাপোর্টটা শিক্ষকদেরকে দিতে হবে, দিলেই শিক্ষকরা এই ক্লাসটা অনলাইনে পারফেক্টলি অনলাইনে ক্লাস। বরং আপনি যে ইস্যুটা আনছেন শহর আর গ্রামের পার্থক্য, এখানে খারাপ কিছু দিক আছে, ভালো দিকও আছে। আমি আপনাকে বলি, বাংলাদেশে আমরা বলি যে ইন্টারমিডিয়েট পর্যায়ে নটরডেম কলেজ খুব ভালো কলেজ। আচ্ছা, এখন গ্রামের একটা ছেলে কি নটরডেম কলেজের শিক্ষকের ক্লাস পাচ্ছে? আচ্ছা না, আপনি যদি অনলাইনে একটা পোর্টাল তৈরি করে দেন, সেখানে নটরডেম কলেজের শিক্ষকের ক্লাসও কিন্তু ওই গ্রামের একটা ছেলে পেতে পারে। পেতে পারে। তাহলে এবং কেন আমরা ভাগ করে ফেলছি, একদম মেধাবীরাই নটরডেমে ক্লাস করতে পারবে, কেন একজন সুবিধা বঞ্চিত বা কেন একজন খারাপ ছাত্র? এটা আমরা ভাগ করি নাই, এটা ভাগ হয়েছে আমাদের। আমি আগের একটা বিষয়ে বলেছি যে আমাদের শিক্ষাটা দীর্ঘদিন ধরে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এটার উপরে কোনো রিসার্চ হয়নি, আমাদের রিসার্চ বেসড কোনো সিদ্ধান্ত হয়নি। আমাদের সিদ্ধান্ত হয়েছে যে কোনো ব্যক্তি যখন দায়িত্বে এসেছে তিনি তার মতো করে একটা মতদর্শ অনুসারে সেই করছে। আমরা এই বিষয়গুলোতে আলোচনা করতে বিরতির পর। দর্শক আপনারা দেখছেন কাজী অ্যান্ড কাজিটিভ প্রেজেন্স হ্যাপনিং পয়েন্ট। সময় হলো একটি বিরতির, আসছে একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও সবাইকে স্বাগত। আপনারা দেখছেন কাজী অ্যান্ড কাজিটিভ প্রেজেন্স হ্যাপনিং পয়েন্ট। আমরা চলে যাচ্ছি আলোচনায়। যে জনাব মফিজুর রহমান আলোচনা করছিলাম, এক্ষেত্রে আমি একটু প্রশ্ন যুক্ত করতে চাই। আসলে শিক্ষার্থীদের মানোন্নয়ন, শিক্ষার্থীদের আসলে পরীক্ষার পদ্ধতি বা শিক্ষা ব্যবস্থার পদ্ধতি নিয়ে কথা হচ্ছে, কিন্তু একটি বিষয় আমার কাছে আসলে একটু আমি জানতে চাই। আমি যখন প্রথম, একটু ব্যক্তিগত জায়গা থেকেই বলি, যে আমি হচ্ছে প্রথম সৃজনশীল যে কাঠামোটা তৈরি হয়েছিল সেই সময়ের ব্যাচের শিক্ষার্থী, এটা প্রায় 15-16 বছর আগের কথা। আমি এমন দেখলাম আমাদের গাইড বই পাওয়া যেত। তো সৃজনশীল মানে কি, একটা স্টুডেন্ট বুঝে শুনে উত্তর দিবে, গদবাঁধা উত্তর দিবে না, পড়বে। কিন্তু আমরাই দেখতে পেলাম, আমি খুব টপ একটা স্কুলে ছিলাম, টপ স্কুলের টিচারই গাইড বইয়ে হুবহু যে 4টা প্রশ্ন আছে সে লিখে দিয়েছে। তো এখানে শুধু শিক্ষার্থীদের যে উন্নয়নের যে শিক্ষকরা জাতির যে মেরুদণ্ডদের যে ঠিক করবে, তারাই যদি আসলে না বুঝে শিক্ষা পদ্ধতি, তাদের মান উন্নয়ন না হয়, তাহলে একজন প্রকৃত শিক্ষার্থী কীভাবে শিক্ষা পাবে? এই ব্যাপারে আসলে কি বলবেন আপনি? এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং আমার সৌভাগ্য যদি যুক্ত করতে চাই, এখনও অনেক শিক্ষার্থীরা আছে যে আসলে শিক্ষকরা আছে যারা আসলে কিভাবে ওয়ে অফ টক করতে হবে শিক্ষার্থীদের সাথে। অনেকে জায়গায় দেখা যায় যে বলা যায় তুই রিক্সা চালাবি, অনেক জায়গায় দেখেছি, আপনিও ছোটবেলা হয়তো দেখেছেন। কিন্তু এই টকগুলো যে একটা শিশু মনে কতটা প্রভাব ফেলতে পারে, এই যে মনস্তাত্ত্বিক যে ক্লাস নেওয়া প্রয়োজন শিক্ষকদেরও, এগুলো আসলে গুরুত্বের সাথে দেখা উচিত কিনা, আপনি কি মনে করছেন? এই জায়গাটা আমার খুব আলোচনার বিষয় আছে। আপনি কোনো একটা সাবজেক্টে লেখাপড়া করলেন, সে আপনি আমার মতো, আমি গণিতের ছাত্র, আপনি গণিত নিয়ে লেখাপড়া করেছেন। আচ্ছা, এখন আপনি তো ছাত্র, আপনি রেজাল্ট ভালো করেছেন গণিতের। এখন একটা জায়গায় শিক্ষক হিসেবে নিয়োগের পরীক্ষা হলো, আপনি পরীক্ষা দিয়ে পাশ করলেন কি হিসেবে? ছাত্র হিসেবে। আপনি আগামীকাল ক্লাসে চলে গেলেন, আপনি কি টিচার হয়েছেন নাকি? গুড পয়েন্ট। আপনাকে তো শিক্ষক কেউ করে নাই। এমন কোনো চাকরি আছে, আপনি ব্যাংকে একটা চাকরি নেন, আপনি ব্যাংকে চাকরি নেওয়ার পর কিছুদিন তাকে ট্রেনিং দিয়ে ব্যাংকার করবে, তারপরে হলো ব্যাংকে আপনি ব্যাংকে চাকরি আপনাকে একজনের অ্যাসিস্ট্যান্ট হিসেবে আগে নিয়োগ দেবে নাকি? আপনি পুলিশের চাকরি নেন, আপনি যে কোনো সেক্টরে। আনফর্চুনেটলি বাংলাদেশের শিক্ষক হওয়ার জন্য কোনো যোগ্যতা লাগছে না। আমি সরি, একটা কথা বলি, আমি এই যে পিলখানা হত্যাকাণ্ড হলো না, পিলখানা হত্যাকাণ্ডে হলে আমাদের যে জওয়ানরা মারা গেলেন, যে সময় আমাদের সেনা কর্মকর্তারা মারা গেলেন, তাদের ফ্যামিলিকে সাপোর্ট দিতে হবে, এটা তো সত্য, এটা মানবিক ব্যাপার। তাদের অনেকের ওয়াইফকে চাকরি দেওয়া হয়েছে রাজুক কলেজে। আমি ওই যিনি ওয়াইফ, তার যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন করছি আমি জানি না, কিন্তু আপনি মানে বাংলাদেশ হচ্ছে যে পুনর্বাসনের জন্য মনে হচ্ছে শিক্ষকতা, এটা একটা বিষয়। 2 নম্বর হলো আমাদের কিন্তু
টিচিং মেথোডোলজি, স্টুডেন্ট সাইকোলজি, এগুলো আমার শিক্ষকদের জানার কোনো সুযোগ নেই। আমাদের শিক্ষকদের, প্রাইমারি স্কুলের শিক্ষকদের নিয়োগের জন্য বিএড বা এমএড কোর্স কম্পালসারি না তাদেরকে। এবং তার মধ্যে ধরেন আপনার সরকারি প্রাইমারি স্কুল তাও কিছুটা পিটিআই একটা ট্রেনিং দেয়। আমার হাই স্কুলের কথা যদি বলি, 83% ছেলেমেয়ে লেখাপড়া করেছে বেসরকারিতে। বেসরকারি স্কুলের শিক্ষকদেরকে কি ট্রেনিং আছে এটার উপরে? তাহলে এখন আপনি যখন শিক্ষক রাষ্ট্র যখন এই জায়গাটা না আনতে পারবে যতদিন পর্যন্ত, আপনি তো ক্লাস নিচ্ছেন একজন মানুষকে দিয়ে, শিক্ষককে দিয়ে না। বাংলাদেশের কোয়ালিটি শিক্ষকের সংখ্যা খুবই কম। তা এই জায়গাটায় আমাদেরকে গুরুত্ব দিতে হবে। এর গুরুত্ব দেওয়ার জন্য অনেকগুলো বিষয় আছে। একটা বিষয় হচ্ছে ইউনেস্কো থেকে শুরু করে বাংলাদেশের যত দাতা সংস্থা আছে সবাই বলছে বাংলাদেশের মোট বাজেটের কমপক্ষে 6% টাকা খরচ করতে হবে শিক্ষা খাতে। বাংলাদেশের ইতিহাসে কখনো 2% খরচ করে নাই। এটা 1.7 থেকে 1.9 মধ্যে কিন্তু আমাদের বাজেটের টাকা শিক্ষা খাতে দেওয়া হয়, এবং যেটা খরচ করা হয় সেটাও প্রপারলি খরচ করা হয় না। এবং যে কারণে এখানে কিন্তু এই যে খরচের, এটা বলছে শিক্ষক কর্মচারীদের বেতনের ক্ষেত্রেই সিংহভাগ টাকা খরচ হয়, শিক্ষার মানের জন্য খরচ কিন্তু হয় না। তা শিক্ষার মানের জন্য আপনি খরচ করতে গেলে অনেকগুলো, একটা হচ্ছে কারিকুলাম ডেভেলপ করতে হবে, টিচার কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে। এবং টিচার কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য একটা হচ্ছে টিচারদেরকে ট্রেনিং দিতে হবে, 2 নম্বর হচ্ছে টিচারদের সাফিসিয়েন্ট বেতন দিতে হবে। শিক্ষকরা তো সমস্ত আছে হচ্ছে এত কম টাকা বেতনে চাকরি করে। এই যে এখানে আপনার সিভিল এভিয়েশন একটা স্কুল আছে, শিক্ষকের বেতন কত? 16,000 টাকা। আপনি তার সেই শিক্ষকের কাছ থেকে উনি আপনার সাথে কি অ্যাপ্রোচ করবে? ওনার তো মাথায় আছে যে ওনাকে অন্য কিছু করতে হবে পার্ট টাইম। তো আগে শিক্ষক তৈরি করতে হবে, এরপরেও সবাই ভালো হয়ে যাবে সেটা আমি বলছি, তখন সেটাকে আইনের শাসনের মাধ্যমে সেটাকে কন্ট্রোল করতে হবে। তাহলে এই প্রবলেমটা সলভ হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত করতে চাই, যেমন যে ব্লেন্ডেড লার্নিং সিস্টেম, এটাতে আসলে আমরা যারা বুঝছি এটা যে আসলে উপকারী আমরা বুঝতে পারছি, এবং আমিও এর সাথে একমত। যেমন এটার সাথে আমি একটু যুক্ত করতে চাই, যেমন আমি আমাদের অফিস ওয়ার্ক 8 ঘন্টা, আসতে যেতে যান্ত্রিকতার কারণে, যানজটের কারণে আরও 2 ঘন্টা, 10 ঘন্টা আমাদের জীবনে চলে গেল 24 ঘন্টার মধ্যে। একটি শিশু তার 7টি ক্লাস 7 ঘন্টা চলে গেল, আসতে যেতে 2 ঘন্টা চলে গেল। আসলে তার উপরে আবার 7 ঘন্টা সে ক্লাস করার পরে বাসায় এসে প্রাইভেট পড়তে হবে, কোচিংয়ে যেতে হবে। তাহলে এই 7 ঘন্টা আসলে কি করলো একটা ছাত্রছাত্রী? এই বিষয়টির উপর আসলে আমরা বলছি আমাদের মাননীয় মন্ত্রী অনেকের আসলে দাবি, যৌক্তিক দাবি, তিনি খুব চেঞ্জ করবেন। আমি চাই আসলে আপনি এটার সাথে যুক্ত করেন যে আসলে এই বিষয়গুলোর দিকে নজর দেওয়া উচিত কিনা। অবশ্যই আমি সবসময় বলি আমাদের পুরো শিক্ষা পদ্ধতিটাকেই চেঞ্জ করতে হবে। আমাদের এই শিক্ষা পদ্ধতিটা আমরা দীর্ঘদিন ধরে কথা বলছি যে এটা ব্রিটিশদের তৈরি করা কারিকুলাম, কিন্তু ব্রিটিশরা তো অনেক আগে চলে গেছে। ইভেন আমরাও তো 55 বছর আমাদের বয়স হয়ে গেছে, দেশটা স্বাধীন হয়েছে, কিন্তু আমরা আসলে সেই কারিকুলাম চেঞ্জ করিনি, আমরা শিক্ষা পদ্ধতি চেঞ্জ করিনি। আমাদের এই শিক্ষা পদ্ধতি টোটালটাই আসলে আমাদের চেঞ্জ করার মতো সময় আমাদের চিন্তা করা দরকার। কারণ এখানে হচ্ছে আপনার প্রথম হচ্ছে আমরা খুব ব্যাকডেটেড কারিকুলাম পড়াই এখনও। আমাদের দেশে এখনও অনেক চাকরির পদ ফাঁকা আছে, অথবা বিদেশি লোক চাকরি করছে, কিন্তু আমার দেশে অনেক শিক্ষিত বেকার রয়েছে। তাহলে আমার এই শিক্ষিত বেকার কেন তৈরি হয়েছে? কারণ ওদেরকে আমরা যে কারিকুলামের প্রয়োজন মানে সেটা আমরা দিতে পারিনি। এবং ধরুন আমি যদি একটা কথা আপনাকে বলি, আপনি যদি একটা বিস্কিট কোম্পানিও মালিক হন, তাও কিন্তু আপনি খেয়াল করবেন যে আমি কতটুকু বিস্কিট তৈরি করব, যতটুকু আমি সেল করতে পারবো। এই জায়গায় আমার কাস্টমার, আমার কি দেশি কাস্টমার না বিদেশি ইন্টারন্যাশনাল কাস্টমার আছে, সেটাকে আপনি ক্যালকুলেশন করে জরিপ করে আপনি তত প্যাকেট বিস্কিট তৈরি করবেন। নাকি আপনি একটা সাবজেক্টে অনার্স পড়াচ্ছেন, মাস্টার্স পড়াচ্ছেন, এতজন কেন পড়াচ্ছেন? এটা আমাদেরকে কিন্তু জানতে হবে। তাহলে আমার এইটার যে মার্কেট, ন্যাশনাল মার্কেট অ্যান্ড ইন্টারন্যাশনাল মার্কেট খুঁজতে হবে যে আমার মার্কেট কতজন, সেইটার উপর ভিত্তি করে আমি অতজন স্টুডেন্ট এই সাবজেক্টে পড়াবো। আমরা কিন্তু অনেক বেশি উচ্চশিক্ষিত করে ফেলেছি। এবং আপনি দেখেন অফিস আদালতে আমাদের অনেক কিছু যুক্ত করতে চাই, যেমন ঢাকা ভার্সিটির পরীক্ষা হয় সি ইউনিট, ডি ইউনিট। ছাত্রছাত্রীরা জানেই না আসলে কোন সাবজেক্ট সে পাবে, সেটা নির্ধারণ করে দেয় ইউনিভার্সিটি। যেমন এমন একজন আছে, সে গণিতে খুব ভালো, কিন্তু তাকে দেওয়া হচ্ছে উর্দু। এই যে একটি বলতে পারি না, আমার ভালো জন্য গণিত পেতে পারতাম, একজন অর্থনীতিবিদ পেতে পারতাম, একজন
ফাইন্যান্সের একজন ভালো মানুষ পেতে পারতাম, তাকে আসলে উর্দুতে ঢুকিয়ে দিয়ে, সঙ্গীতে ঢুকিয়ে দিয়ে, নাচে ঢুকিয়ে দিয়ে, আমি এগুলো খারাপ চোখে দেখছি না, বা তাকে আমি ফিজিক্স দিয়ে তার প্রতিভাটাকে ডাউন করে দিচ্ছি। নিঃসন্দেহে এটা খুবই গরমেলে একটা ব্যাপার। হ্যাঁ, গডমিল একটা ব্যাপার এটা। এবং আমাদের আসলে যেহেতু অনেক স্টুডেন্ট, তবে আমাদের হচ্ছে কি শিক্ষাকে হায়ার এডুকেশনটাকে সংকীর্ণ করে আনতে হবে, এবং হায়ার এডুকেশন হবে রিসার্চ বেসড। সবাইকে কর্মমুখী শিক্ষা নিয়ে যেতে হবে। এবং আপনি দেখেন যে আজ থেকে 40-45 বছর আগে চীনের অর্থনীতি আর আমাদের অর্থনীতি মোটামুটি কাছাকাছি ছিল। তারা কিন্তু তাদের এই পুরো শিক্ষা ব্যবস্থাকে চেঞ্জ করেছে গবেষণার মাধ্যমে। এবং তারা আপনার আমার বাসায় আমরা যা এই যে বোতামও দেখা যায় চীন থেকে আসছে, তাই না? আমাদের কিন্তু অনেক জনবল, আমরা এই মানুষদেরকে জনসম্পদে যদি পরিণত করতে পারতাম, টেকনিক্যাল হ্যান্ড জনসম্পদ, এক্স্যাক্টলি টেকনিক্যাল মানুষ যদি আমরা করতে পারতাম। নট অনলি দিস, আপনি সৌদি আরবে সম্ভবত 45 লক্ষ মানুষ শ্রমিক হিসেবে আছে আমাদের দেশ থেকে, সরকারি হিসাবে। এখন এই এরা কারা ছিল, এদেশে কি করতো তারা? সে একজন লোক ইতিহাস অনার্স মাস্টার্স পাস করছে, অথবা একজন লোক গ্রামে ভ্যান চালায়, সৌদি আরবে গেছে। এখন কি করবে? এই দুজনের কথা বলেন। ওই জায়গার সমস্ত ভিসায় কিন্তু লেখা থাকে লেবার ভিসা, তা সে ওখানে গিয়ে কি করবে? তাকে যদি আপনি ইলেকট্রিশিয়ান করে দিতেন, তাকে যদি আপনি প্লাম্বিং যেটা অপারেট করা সেটা শিখিয়ে দিতে পারতেন, আপনি যদি এমনকি এই যে গ্রামের যে অশিক্ষিত লোক ভ্যান চালায়, ওকে যদি আপনার রাস্তার টাইলস লাগানোটাও শিখা দিতেন, সে ওখানে গিয়ে একজন জনশক্তি। আমি ছোট্ট একটা প্রশ্ন শেষ করতে চাই। অনেকে আমাদের মনে করে সার্টিফিকেট অর্জন, বিবিএ মাস্টার্স করতে হবে, কিন্তু তার কোনো প্রায়োগিক জ্ঞান নাই, দক্ষতা নাই। সেক্ষেত্রে এমন কি হতে পারে, অনেকে ঝুঁকছেন যে বিষয়ে পারদর্শী সেই ব্যাপারে শিখছেন, যেমন একজন ইন্টার পাস করে, ম্যাট্রিক পাস করে যে ব্যাপারে তার এক্সপার্টিস, সে ব্যাপারে সে ছুটছে, এটা কি পজিটিভ সাইন কিনা? এটা অবশ্যই পজিটিভ সাইন, এবং রাষ্ট্রকেই এই মেকানিজমে আসতে হবে যে সাইডে আগ্রহী তাকে আগেই সেই দিকে কাজের মধ্যে ইনভলভ করে দেওয়া। এটা রাষ্ট্র থেকেই, আবার ইউনিভার্সিটিগুলোর থেকেই এই কনসেপ্টটা আসতে হবে। এবং আমাদের যে ট্যাবও মনে করাটা কিছুই নেই, না, এটা মনে করার কিছু নেই। এবং আমরা এখনো ধরেন আমাদের জনগণ কিন্তু এখনো একটু পিছন, এটা টানবেই, কারণ সবাই চায় যে আগে যেভাবে আছে সেভাবেই চলুক। কিন্তু পৃথিবী তো আগের মতো নেই, চেঞ্জ হয়ে গেছে। পৃথিবী আগের মতো, সেই ধারাতেই অব্যাহত রেখে আমরা এগিয়ে যাব। আমরা সবাইকে নিয়ে সমাজ ব্যবস্থা সুন্দর করব এবং শিক্ষা ব্যবস্থা আধুনিকরণ করব। অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর আলোচনার জন্য। ধন্যবাদ আপনাকেও, যারা যেখান থেকে দেখছেন তাদেরকেও ধন্যবাদ। দর্শক, এ ছিল কাজী অ্যান্ড কাজী প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্টের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।